জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তার পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পৌঁছে দেন তার একান্ত সচিব। পরে এক সংবাদ সম্মেলনে স্পিকার জানান, পদত্যাগপত্র গ্রহণ করে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। জানান, শারীরিক অসুস্থতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দীর্ঘমেয়াদের চিকিৎসাও প্রয়োজন। এ অবস্থায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। আর স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময় সমর্থন জানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান স্পিকার। আজ 24শে জুলাই 2026 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ওপর থেকে স্বৈরাচারের ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে নেত্রকোনায় সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিনকে অসুস্থতার নামে সেফ এক্সিট দেয়া যাবে না। যুবশক্তির সম্মেলনে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকারের উচিত অবিলম্বে ফ্যাসিস্টদের সহকারী রাষ্ট্রপতিকে গ্রেফতার করা। অন্যদিকে রাষ্ট্রপতির বিরুদ্ধে থাকা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশ ত্যাগ করতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। রাষ্ট্রপতি পদত্যাগ করেছে ভালো কথা, কিন্তু রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। তো এটাতে বিএনপি যদি তাকে কোনো স্কিপ পয়েন্ট দিতে চায় যে ঠিক আছে পদত্যাগ করেছে এখন বিদেশে পাঠিয়ে দেওয়া হবে বা কোনো কিছু, তাহলে এটা বুমেরাং হবে বিএনপির জন্য। তবে আমরা রাজপথে থাকব, আমরা রাষ্ট্রপতির যাতে তাকে গ্রেপ্তার করা হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ রাজপথে থাকব। শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে কোনো ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। সিন্ডিকেটেড করাপশন গত 16 বছরে যা হয়েছে তার বেনিফিশিয়ারি হচ্ছে চুপ্পু। অতএব তিনি প্রথম দিন থেকেই এই পদে থাকার যোগ্য ছিলেন না। আমরা সরকারকে দাবি করছি যে তাকে অব্যাহতি দিলেও তাকে কোনোভাবে যেন দেশ ত্যাগের সুযোগ দেয়া না হয়। তাকে এই অভিযোগ যেগুলো আছে এগুলো নিয়ে দুর্নীতি দুদক থেকে শুরু করে ডিফারেন্ট ডিপার্টমেন্টে তার সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা, শপথ লঙ্ঘন করেছেন কিনা, আসলেই শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কিনা, এগুলো সিরিয়াসলি সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কারণ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন।
গেল 17 বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দল নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু এই সরকারের 5 মাসে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। After the fall of the previous authoritarian government, from 5th to 8th August, there is no government at all in the country. On those 3 days, all the pro-democracy political parties, led by the BNP as the biggest party among all those, ensured that the country indeed remained in harmony through a degree of reconciliation where the rights and freedoms of all the people within the country were ensured. রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে ছাতার ভেতরে লুকিয়ে রাখা একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটিকে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের বম ডিসপোজাল ইউনিট। পুলিশ জানিয়েছে নিষ্ক্রিয় করা বোমাটি একটি পরিত্যক্ত ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস আইইডি সদৃশ বস্তু। ডিএমপি সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে সড়কে ছাতার ভেতরে বোমাটি দেখতে পায় এক পথচারী। খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে রাখে, পরে বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে। এ সময় কিছুক্ষণ বন্ধ থাকে সড়কে যান চলাচল। এদিকে এ ঘটনায় ডিএমপি বিবৃতি দিয়ে জানিয়েছে, ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা। বাংলাদেশ, ভারত, চীন সহ বিশ্বের 60টি দেশের পণ্যের ওপর 10 থেকে 12.5% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গেল বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন প্রিয়ারের কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। জোরপূর্বক শ্রম ব্যবহার বন্ধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ মোট 17 বাণিজ্যিক অংশীদার দেশের ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্য সহ মোট 17টি দেশ। গেল ফেব্রুয়ারিতে উচ্চ আদালতের একটি রায়ের মাধ্যমে 1974 সালের একটি আইনের ক্ষমতা বলে 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যেটি বাণিজ্য আইনের 103 ধারা নামে পরিচিত। এছাড়া আমদানি নিষিদ্ধকরণ নীতিমালায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক, অস্ট্রেলিয়া সহ বাকি অন্তত 41 দেশের ওপর 12.5% শুল্ক আরোপ করা হয়েছে। Les questions, s'il vous plaît, vous identifiez à qui la question. We're ready because we have been focusing on. Please identify. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে লাক্কাতুরা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী। পরে বলেন, যুক্তরাষ্ট্রের আগের যে নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রায় শুল্ক থাকবে, তবে তা ভিন্ন নামে। এদিকে গেল কয়েক সপ্তাহ দেশে জ্বালানির দাম কম ছিল, বর্তমানে কিছুটা বেড়েছে। নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মন্ত্রী। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। এখন চারদিকে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অন্যায়ের সঙ্গে জামাতের কোনো আপোষ নেই, তবে দল ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। জামায়াতের ঢাকা জেলার রোকন সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে তা আদায় করা হবে। সংবিধান সংশোধনের নামে জন আকাঙ্ক্ষা উপেক্ষা না করারও আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে খুন ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের দায়িত্ব নেওয়া রাষ্ট্রকেই নিতে হবে বলে আহ্বান জানান জামায়াতের আমির বাংলাদেশের
আন্দোলনের প্রভাব দেশে দেশে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বলেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয়, আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্ব উৎসাহ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক ও এমপি হাসনাত আব্দুল্লাহ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেলে যশোরের অভয়নগরে পথসভায় হাসনাত আরও বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামিতে আটকে যায়, যে কারণে 5 বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসার কথাও জানান তিনি। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। 51% নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না। এজন্য নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় এনসিবির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু ও সরওয়ার তুষার সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। বাসায় বাসায় কাঠ পাঠায় এখন মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। 5 বছরে 1,20,000 কোটি টাকা উৎপাদনের পরিবর্তে শুধু এক ধরনের ভোগ প্রবণ অর্থনীতিতে ব্যয় করা হচ্ছে। নাম দিয়েছে সেটার ফ্যামিলি কার্ড। জামায়াতের সাতক্ষীরার এমপির কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তারা তেল সংকটের গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের আসল পরিচয় বের হয়ে গেছে। পঞ্চগড়ের বোদার ময়দান দিঘিতে এসব কথা বলেন তিনি। এই সরকার 71-এর যেমন চেতনাকে ধারণ করে, ঠিক 24শে জুলাই চেতনাকে ধারণ করে এই সরকার গঠন হয়েছে। কাজে এই সরকারের বিরুদ্ধে এই সমস্ত অপকর্ম, অপপ্রচার, এইভাবে সরকারের কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য, তো সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য, সরকার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য যতই অপকর্মে লিপ্ত হন না কেন, জাতির সামনে কিন্তু আপনাদের চরিত্র প্রকাশিত হয়ে যাবে। খুব শিগগিরই পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে হওয়া অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। শুক্রবার বিকেলে টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় নদী ভাঙন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সড়কের ভাঙন ঠেকাতে ইতোমধ্যে 25,000-এরও বেশি জিও ব্যাগ ফেলা হয়েছে। নদীর স্বাভাবিক নাব্যতা বজায় রাখতে খাল খনন ও নদী খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী। নদী ভাঙন রোধে স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এই ভুয়াপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত একটি বেড়িবাঁধ এই পাশে যাতে আর ভাঙ্গন না হয় এবং পরিকল্পনা করে নদীর নাব্যতা যাতে নষ্ট না হয়। যখনই নদীর নাব্যতা নষ্ট হয় তখনই নদীর ভাঙ্গন বিভিন্ন দিকে চলে যায়। সেই জন্য নদীর নাব্যতা যাতে ধরে রাখা যায়, সেই জন্য কিন্তু ইতিমধ্যেই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান গ্রহণ করেছেন। দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিক চ্যানেলে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার রাতে এসব কথা বলেন তিনি। ভিসা সমস্যা সমাধানে আরব আমিরাতে মন্ত্রী পর্যায়ে কথা শুরু হয়েছে বলেও আরও জানান মন্ত্রী। এইটা নিয়ে আমাদের কানেও আসছে। আমরা অলরেডি আমাদের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেল দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা চেষ্টা করতেছি আমাদের মন্ত্রী লেভেলে আমরা ওইখানে গিয়ে ওই দেশের সরকারের সঙ্গে আলোচনা করে। বিপুল উৎসাহ উদ্দীপনা, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শুক্রবার বেলা ৩টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে যাত্রা শুরু হয়। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে হাজারো ভক্তের হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে রথটি ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়। জাগিরে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। উল্টো রথটি বেলা ৬টায় ইস্কন আশ্রমে আসার মাধ্যমে শুভ সমাপ্তি হয়। এ সময় ভক্ত অনুরাগীরা জানান, ঈশ্বরের অনুগ্রহ পেলে ইহকালে চলার পথ সহজ হবে। বলেন, পুণ্য লাভের আশায় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নিয়েছেন তারা। আরও বলেন, বিশ্ব শান্তি, মানব কল্যাণ, দেশের বর্তমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত জনগণের দ্রুত মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। রথযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। লক্ষ্মী বলতে আমাদের উন্নয়ন, যে আমাদের আর্থিক উন্নতি ভালো হবে, সেখান থেকে সে দূরে ছিল লক্ষ্মী থেকে। এখন সে আমার নিজের আলয়ে মানে শ্রীতে ফিরে যাচ্ছে। মনুষ্যের অত্যন্ত দুর্লভ জীবন, এই জীবন সার্থক করতে হলে আমাদের ভগবানের বিধিগুলো পালন করতে হবে। উনি রত্ন মন্দিরে থাকেন, আর একটি দিন মাত্র তিনি বাহিরে চলে আসেন কৃপা বর্ষণ করার জন্য। দীর্ঘ ৬২ বছর পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একচ সঙ্গীত অনুষ্ঠানে গান গাইলেন দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। সুর, স্মৃতি আর আবেগে ভরা এই আয়োজনে মুগ্ধ হন দর্শকরা। শুক্রবার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় রুনা লায়লার একক সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসাই তার গানের প্রেরণা। এরপর পরিবেশন করেন শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, ভুলিতে পারিনি, অনেক বৃষ্টি ঝরে এবং সাধের লাউ বানাইল মোরে, বৈরাগী সহ জনপ্রিয় কয়েকটি গান। এ সময় তাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, রুনা লায়লা সুরকে করেছেন সাধনা আর সাধনাকে করেছেন জীবন। ঢাকা সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম। শুক্রবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনীর প্রধান শিখা নির্মাণের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। পরবর্তীতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান নৌ সদর দপ্তরে এসে পৌঁছালে নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফ অফিসারগণ তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এখন চারদিকের সময় হলো আরও একটা বিরতি নেবার, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ককরোচ জনতা পার্টির কাছ থেকে শনিবার পর্যন্ত সময় চাইল ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লির প্যাটেল হাউসের কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে শনিবার বিকেলে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। প্রায় 2 ঘন্টার বৈঠকে সিজেপি প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের 3 দাবি সহ পরীক্ষা সংস্কার সংক্রান্ত 5টি পরামর্শ তুলে ধরেন। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে শুক্রবারও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের ছাপ পড়েছে কলকাতাতেও। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে কলকাতার শিয়ালদহ এলাকায় জড়ো হন বামপন্থী 8টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন সাধারণ মানুষও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এ সময় সংসদ অভিমুখী মিছিলে পুলিশ নির্যাতনের নিন্দা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সম্বলিত প্ল্যাকার্ড স্লোগান প্রদর্শন করেন আন্দোলনকারীরা। মিছিল ঘিরে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল কলকাতা পুলিশ। যখন লাঠিচার্জ হলো 20 তারিখ, সেই দিনই আমরা প্রোটেস্ট বার করেছিলাম, র্যালি বার করেছিলাম রামপুরহাটে। I'm not affiliated to any union or any political party. I'm just a student and I'm here for the rights of myself and my peers and preferably my future that live in this country. বিধ্বংসী বন্যার কবলে দক্ষিণ এশিয়ার 3 দেশ, প্রাণ গেছে কমপক্ষে 149 জনের, আহত কয়েকশো। পাকিস্তান ও আফগানিস্তানে 72 ঘন্টায় প্রাণহানি অন্তত 46। ভারতের আসামে বন্যায় 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। পানিবন্দী 7.25 লাখ মানুষ। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উম্বারগাঁওয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্র 16 ঘন্টায় প্রায় 1100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা সারা ভারতে এ যাবৎকালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। বিপদসীমার ওপরে পানি বইছে আওরাঙ্গা, পা, দামান ও গঙ্গা নদীতে। আগামী 36 থেকে 48 ঘন্টায় আবহাওয়া নাটকীয় মোড় নিতে পারে রাজস্থানের দক্ষিণ আর মহারাষ্ট্রের উত্তর পশ্চিমেও। সতর্কতা আবহাওয়া বিভাগের। অত্যন্ত ভারী বৃষ্টিতে তীব্র বন্যা পরিস্থিতির শঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে 3 রাজ্যেই। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এছাড়াও বাহরাইনে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের ডেটা সেন্টার ও ইরাকে এরবিলের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার টানা 13তম দিনে ইরানের বন্দর আব্বাস, জাস্ক সহ বেশ কয়েকটি শহরের একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান। এতে 4 জন নিহত, অন্তত 7 জন আহত হয়েছেন। এদিকে এখন থেকে হামলার শিকার জাহাজের ক্ষতিপূরণে যুক্তরাষ্ট্রের কাছে জব্দকৃত ইরানি সম্পদ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে তা বিশ্বে বিপজ্জনক নজির স্থাপন করবে। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের লেনিনগ্রাদে দেশটির বৃহত্তম অনলাইন পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এই ঘটনায় 3 জন আহতও হয়েছেন। হামলায় প্রচুর ক্ষয়ক্ষতির কারণে প্রতিষ্ঠানটির লজিস্টিক কার্যক্রম ব্যাহত হয়। 2টি লজিস্টিক সেন্টার সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা দিলে পুলকোডাউ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সময় অন্তত 50টি ফ্লাইট বাতিলও করা হয়েছে। পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার জানান, এ অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি কার্যক্রমও চালানো হচ্ছে। ভারতীয় বাংলা সিনেমার মহানায়ক খ্যাত প্রয়াত উত্তম কুমারের স্মৃতির উদ্দেশ্যে এবং সংস্কৃতি চর্চার প্রসারে নতুন ফিল্ম সেন্টার নির্মাণ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মহানায়কের 47তম প্রয়াণ দিবসে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কলকাতা পুরসভা পরিচালিত ঐতিহ্যবাহী উত্তম মঞ্চের সংস্কার ও আধুনিকায়ন করারও দায়িত্ব নেওয়া হয়েছে। এদিন কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত মহানায়কের একটি ফাইবারের মূর্তি ও স্মারক ফলকের আনুষ্ঠানিক উন্মোচন করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও অভিনেত্রী রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রয়াত উত্তম কুমারের পরিবারের সদস্য ছিলেন। আর্টিস্ট ফোরামের সদস্যরাও। এ সময় প্রয়াত মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আরো একবার। দেখছেন এখন চারদিক।
এবার খেলার খবর। বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর ফাইনালে নতুন করে স্পোর্টস 2026 ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকা বিভাগের নারী দল। শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাধায় দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ঢাকা নারী দল। 5 ওভারের ম্যাচে আগে ব্যাট করে 4 উইকেটে 48 রান তোলে ঢাকা। জবাব দিতে নেমে 49 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ে 6 উইকেটে মাত্র 29 রানেই থেমে যায় ময়মনসিংহ। ফলে 19 রানের জয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা। ম্যাচ শেষে ট্রফি জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়ে ঢাকার ক্রিকেটাররা। অন্যদিকে পুরো টুর্নামেন্টে দারুণ লড়াই করে প্রশংসা কুড়িয়েছে রানার্স আপ ময়মনসিংহ। কার্লো আনচেলোত্তির পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পেপ গার্দিওলা। ব্রাজিলের সাথে 2030 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া ইতালিকে না বলে দেন ডন কার্লো। আর কাঙ্ক্ষিত বেতনের অফার না পাওয়ায় সরে দাঁড়ান পেপ। দেশটির ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, যে কোনো মূল্যে বিশ্বের সেরাদের মধ্যে কাউকে নিজেদের ডাগ আউট আনতে মরিয়া ছিলেন তারা। ইতালির প্রথম পছন্দ ছিল তাদের ঘরের ছেলে আনচেলোত্তি। তবে 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তি থাকায় ইতালির দায়িত্ব নিতে রাজি হননি কার্লো। এরপরই পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা শুরু করে ইতালি। দেশটির সংবাদ মাধ্যমের দাবি, গার্দিওলা বছরে প্রায় 2 কোটি ইউরো বেতন চেয়েছেন, যা ইতালির প্রস্তাবের প্রায় দ্বিগুণ। তাই পেপ গার্দিওলাও ফিরিয়ে দিয়েছেন তাদের প্রস্তাব। নতুন কোচ হিসেবে এখন আলোচনায় রয়েছেন আন্তোনিও কন্তে, রবার্তো মানচিনি এবং আন্দ্রেয়া পিরলো। সপ্তাহের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার জার্সিতে 17 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। 38 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আর্জেন্টিনার হয়ে 4টি বিশ্বকাপ খেলা ওতামেন্ডি খেলেছেন 2026 বিশ্বকাপের ফাইনালেও। তবে স্পেনের কাছে 1-0 গোলে হেরে হতাশা নিয়েই বিদায় জানালেন এই আলবিসেলেস্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় ওতামেন্ডি জানান, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে গিয়ে আবেগ আপ্লুত তিনি। এটি ভাগ্যের পরিহাস যে তার শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপের ফাইনাল। ফলটা আর্জেন্টিনার পক্ষে আসেনি, কিন্তু মাথা উঁচু করে বিদায় নিচ্ছেন বলে জানান এই আর্জেন্টাইন ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে 139 ম্যাচ খেলা ওতামেন্ডি জিতেছেন 2022 বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমার শিরোপা। ইউরোপের 16 বছরের সফল ক্যারিয়ারে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে খেলেছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে কড়া সমালোচনা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। একই সাথে স্প্যানিশ ফুটবলারদের উস্কানি ও আগ্রাসনের মুখেও পেশাদারিত্ব বজায় রাখায় তাদের প্রশংসা করেন তিনি। স্পেনের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফুয়েন্তে জানান, ফাইনালের পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলের আচরণ ছিল একেবারেই অগ্রহণযোগ্য। উদযাপনে ব্যস্ত থাকায় তখন পুরো ঘটনা না দেখলেও পরে তা জেনে হতাশ হয়েছেন তিনি। ফাইনালের শেষ দিকে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেস। এমন মানের খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ আশা করেননি বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ। তবে সব পরিস্থিতিতেই দলের উপর আস্থা রাখায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেনবাসীর সমর্থনই ছিল দলের সবচেয়ে বড় শক্তি। আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া 2026 এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই 4 দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান। এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের গ্রুপ চূড়ান্ত করে ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে যেখানে 10টি দল শিরোপার জন্য লড়বে, নারী বিভাগে অংশ নেবে মোট 8টি দল। কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা, যেখানে ভারতের মুখোমুখি হবে জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে 17 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত।
নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো গিমারায়েসকে দলে নিতে 70 মিলিয়ন পাউন্ডের কাছাকাছি প্রস্তাব দিয়েছে আর্সেনাল। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে গানার্সরা। ব্যক্তিগত চুক্তি নিয়ে বড় কোনো জটিলতা না থাকলেও নিউক্যাসলের চাওয়া মূল্য নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যদিও নিউক্যাসলের দাবি গিমারায়েসকে বিক্রির কোনো পরিকল্পনা নেই তাদের এবং এখনও পর্যন্ত আর্সেনালের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পাননি তারা। এদিকে মর্গান রজার্সকে দলে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার পরও দল শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে আর্সেনাল। ডিফেন্ডার এজরি কানসা, ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং পিএসজির উইঙ্গার ব্র্যাডলি বার্কোলাকেও নিজেদের সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছে উত্তর লন্ডনের ক্লাবটি। অ্যাস্টন ভিলায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আর্জেন্টাইন উইঙ্গার আলেসান্দ্রো গার্নাচো। চেলসি থেকে ধারে 2026-27 মৌসুমের শেষ পর্যন্ত ভিলা পার্কে পাড়ি জমিয়েছেন 22 বছর বয়সী এই ফরোয়ার্ড। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আগামী গ্রীষ্মে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে চুক্তিতে, যার আনুমানিক মূল্য হতে পারে 43 মিলিয়ন পাউন্ড। গার্নাচোর এই দলবদলের ঠিক আগেই ভিলা থেকে চেলসিতে পাড়ি জমিয়েছেন মর্গান রজার্স। আর সেই ফরোয়ার্ডে কাটানো শূন্যতা পূরণ করতেই কোচ উনাই এমরির এই উদ্যোগ। গেল সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দেওয়ার পর চেলসির হয়ে 43 ম্যাচে করেছেন মাত্র 8 গোল। সেই অনিশ্চয়তা ঝেড়ে ফেলে এবার ক্লাবে নিজেদের সেরাটা প্রমাণ করাই হবে গার্নাচোর বড় চ্যালেঞ্জ। সম্প্রতি প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলারদের নিষেধাজ্ঞার গুঞ্জন সত্ত্বেও পিছু হটেনি ক্লাবগুলো। সব সংখ্যা কাটিয়ে 4 বছরের চুক্তিতে সই করে ভিলার নতুন প্রকল্পে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত তরুণ এই উইঙ্গার। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।